অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, আগ্রহী জামাত ও এনসিপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল রাখতে আগ্রহী বেশিরভাগ রাজনৈতিক দল। প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলেছেন অর্থ উপদেষ্টা। বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট অভিমত পরিকল্পনা উপদেষ্টা, বাস্তবায়নে কষ্ট হবে বলছে সিপিডি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল বিএনপি নেতা সালাউদ্দিনের সর্বোচ্চ সাজা দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এমপিদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে বেরিয়ে এমন মন্তব্য করেন তারা। এছাড়া জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিলের বিরোধিতা করা যাবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, তবে জামাত ইসলামী ও এনসিপি এ বিষয়ে একমত পোষণ করেছে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের পক্ষে জামাত একমত পোষণ করলেও বিএনপি বলেছে কোনোভাবেই ৩ মাসের বেশি হওয়া উচিত নয়। সকালে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ নির্বাচন কমিশন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, নিম্নকক্ষে নারী আসন ২৫% ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করা এই ৪টি বিষয়ে মঙ্গলবার আলোচনার কথা জানান। তবে অধিকাংশের মতামতে আগে যে ৩টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা বেশিরভাগ, সেটা কয়েকটা দলের। তো এই 3টা বিষয়ে যদি ঐক্যমত্য হয়, আপনার সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছি। বাকি আলোচনা পর হবে, তখন ব্রিফ করব। ধন্যবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নতুন বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব, কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, সংসদ না থাকলে জাতির প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা থেকে জাতির সামনে বাজেট উপস্থাপন করা হয়েছে। দেশের সংকটকালীন অবস্থায় দায়িত্ব না নিলে অবস্থা আরও খারাপ হতে পারত। বলেন, সম্পদ সীমিত, চাহিদা অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, এমন অবস্থায় বাজেট দেয়া হলো বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা ও সহমর্মিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট বাস্তবমুখী, মিতব্যয়িতার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চেষ্টা করেছে সরকার। ঘোষিত বাজেটের অর্থনৈতিক প্রক্ষেপণগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারেই বন্ধ করা উচিত। এটি অনৈতিক, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। রাজধানীর এক হোটেলে জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির পর্যালোচনায় এ কথা বলা হয়েছে। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বলা হয়েছিল বাজেটে সামগ্রিক উন্নয়নে নজর দেয়া হবে, তবে এই প্রত্যয় বাজেটের পদক্ষেপে প্রতিফলিত হয়নি। বলেন, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা আসছে অর্থবছর থেকে। বাস্তবায়ন করলে সাধারণ মানুষ উপকৃত হতো। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন আহমেদ। আইন সম্পাদকের নেতৃত্বে বিএনপির এই আইনজীবীদের একটি দল তার সাথে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক
বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তার সবকিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় অনুসারে এবং নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আন্দোলনরত নেতাকর্মীদের প্রতি সংহতি জানিয়ে তিনি কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ঈদ সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিত করলেও দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন ইশরাক হোসেন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গত 27 মার্চ সেই মামলার রায় ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। তার 1 মাস পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টালবাহানায় ঝুলে যায় তার শপথ গ্রহণ। আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। এবং আপনারা দেখেছেন, তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায়িত্ব কে নিবে? 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেলা 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে গেলে জুলাই ঐক্যের লং মার্চ আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনরতরা রাস্তায় বসে পড়েন। পুলিশের হস্তক্ষেপে জুলাই ঐক্যের 5 জনের একটি দল সচিবালয়ের ভেতরে যান। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে আবারও 44 আমলার তালিকা তুলে দেওয়া হয়। বিপরীতে 19 জুন পর্যন্ত সময় নেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নেতারা। বলেন, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছেন। তাদের অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের দাবি জানিয়ে গত 27 মে তালিকা তুলে দিয়েছিলেন আন্দোলনরতরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।